আসসালামু আলাইকুম সবাইকে। আমি সফিল সদর রবিক, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের কাজ, ক্ষমতা, শক্তির ক্ষমতা আর কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। আর এরই মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর মাঝখানে একটু থিওরিটিক্যাল আলোচনা আছে তোমাদের, ওইগুলো আমি চেষ্টা করবো আলোচনা করার। তো ক্ষমতা বলতে তোমরা কি বুঝবে? তো ক্ষমতা এটা আমরা মাঝে মাঝে বুঝে যে প্রভাবশালী, তাই না? এলাকায় কেউ অনেক বেশি পাওয়ারফুল ব্যক্তি আছে, সে অনেক ক্ষমতাবান। তো ফিজিক্সের ভাষায় জিনিসটা আসলে এভাবে হবে না। ফিজিক্সের ভাষায় জিনিসটা এভাবে হবে না। তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তোমরা নিজেরা একটু এখান থেকে ক্যাচ করতে পারবা। সাপোজ ধরো যে তোমরা আমাকে একটা কাজ করতে দিচ্ছ, এটা হচ্ছে আমাকে একটা কাজ করতে দিচ্ছ, তো আমি কাজটা করে দিচ্ছি, ঠিক আছে? ধরো আমি কাজটা করে দিচ্ছি, ধরো হচ্ছে কাজ ডান, ঠিক আছে? কাজটা ডান, শেষ। বাট কাজটা শেষ করতে আমার সময় লাগছে হচ্ছে ধরো 24 ঘন্টা, মানে সারা পুরো একটা দিন, একদম সারাক্ষণ ধরে আমি কাজ করলাম। এখন তুমি ধরে নাও যে তুমি আমাকে পছন্দ করো না, তো তুমি চেক করার জন্য আরেকজনকেও এই কাজটা করতে দিচ্ছ। সে ব্যক্তি হচ্ছে কাজটা শেষ করছে, ডান, সেও কাজটা কমপ্লিট করছে। ইভেন সে কাজটা করছে ধরো 10 ঘন্টায়। একই কাজ আমি করলাম 24 ঘন্টা, একই কাজ সে করে দিচ্ছে 10 ঘন্টায়। তো এখন দেখো, তুমি কার ফ্যান হয়ে যাবা? স্বাভাবিকভাবে আমার আর ফ্যান থাকবে না। কেন থাকবে না? কারণ আমাকে স্লো বলবা তুমি, যে ভাই আপনি অনেক স্লো, এই অনেক ফাস্ট। মেনলি আপনার যে এর ক্ষমতা বেশি, কথাটা হচ্ছে এরকম, এ বেশি পাওয়ারফুল দেখেই তো একই কাজ সে কম সময় করে দিচ্ছে। পাওয়ারফুল মানে মানে ক্ষমতাবান, মানে তার অনেক ক্ষমতা, যে সে চুটকি দিয়ে কাজটা করে ফেলছে, আর আমার ক্ষমতা নাই দেখে আমি করতে পারি না, অনেক মানে অত তাড়াতাড়ি করতে পারি নাই। তো ফিজিক্সের ক্ষেত্রে জিনিসটা আসলে এইভাবে আমরা আলোচনা করব যে কে কত কম সময়ে কাজটা করতে পারে। তো এখানে যেমন তুমি সিনারিওটা বুঝতে পারলা যে আমি একই কাজ করলাম, যে আবার একটু লিখি যে ডাব্লিউ কাজ করলাম হচ্ছে 24 ঘন্টায়, আর আরেকজন একই কাজ করলো হচ্ছে গিয়ে ধরো 10 ঘন্টায়, একই কাজ। তো এইটা তোমার জন্য বোঝা সুবিধা ছিল, কারণ একই কাজ বেশি টাইম লাগছে, কম টাইম লাগছে। বাট এখন ধরে নাও যে কোন একটা কাজ, এখানে ধরো এই কাজের আমি ভ্যালুটাকে একটু লিখলাম যে 10 জুল, এটা হচ্ছে 10 জুল। এবার ধরে নাও যে আমি কথার কথা হচ্ছে 25 জুল কাজ করলাম, হচ্ছে 25 জুল কাজ করতে আমার সময় লাগলো হচ্ছে 2 ঘন্টা, হ্যাঁ? অথবা আমি যদি একটু সেকেন্ডে লিখি, যে কথার কথা আমার লাগছে হচ্ছে গিয়ে 50 সেকেন্ড। আরেকজনের হচ্ছে ধরে নাও হচ্ছে সে 50 জুল কাজ করছে, তার সময় লাগছে গিয়ে হচ্ছে 75 সেকেন্ড। এখন বলো তো, মানে কে বেশি, মানে কম সময়ে কাজ করতে পারে কোনো একটা কাজ? ঠিক আছে, ধরো 25 জুল কাজ করতে আমার সময় লাগছে 50 সেকেন্ড, আর অন্য একটা ব্যক্তি 50 জুল কাজ করতে তার সময় লাগছে 75 সেকেন্ড। তাহলে এখন কিভাবে কি করবা? এখানে ডাটা তো সেম না, তাই না? একই পরিমাণ কাজ না, সময় ভিন্ন ভিন্ন। এখানে কাজের পরিমাণটা সেম ছিল, সময় আলাদা আলাদা ছিল। সেম কাজ, কে বেশি সময় করছে সে কম, আর যে কম সময় করছে সে বেশি ক্ষমতাবান, জিনিসটা এরকম ছিল। বাট এখানে দেখো, ডাটা তো কাজের পরিমাণটা এবার ভিন্ন, সময়ও ভিন্ন। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা ট্রাই করব যে একক সময়ে কে কতটুকু কাজ করছে, 1 সেকেন্ডে, একক সময়ে। তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। যে এই ক্ষেত্রে আমরা চিন্তা করবো, আচ্ছা তাহলে 50 সেকেন্ডে আমি করি হচ্ছে 25 জুল কাজ, তাহলে 1 সেকেন্ডে কতটুকু করি? 25/50। তো কাটাকাটি করলে কত আসবে দেখো তো, এই হচ্ছে হাফ জুল, তাই না? 1 সেকেন্ডে করা হচ্ছে হাফ জুল কাজ, 1 সেকেন্ডে করা হয় হাফ জুল কাজ। আবার 75 সেকেন্ডে করে হচ্ছে গিয়ে 50 জুল কাজ, তাহলে 1 সেকেন্ডে করে গিয়ে 50/75। যেমন এটা তুমি দশমিকে নিলে পাবা 0.5, এটা ক্যালকুলেটরে আমি যদি দশমিক নেই তাহলে কত আসে? 50/75, এটা আসে 0.67। দেখো, একই সময়ে আমি করতেছি 0.5 জুল কাজ, একই সময়ে আয়োজন করতেছে 0.67 জুল কাজ, একটু হলেও তো বেশি। তার মানে সে কম সময়, মানে একই সময়ে আমি যা করি আমার থেকে বেশি কাজ করে দিচ্ছে, তাহলে এইটা বেশি ক্ষমতাবান। তাহলে এই যে ফিজিক্সের ভাষায় ক্ষমতা আসলে জিনিসটা কি জানো? ক্ষমতা মানে বোঝায় একক সময়ে যে কৃত কাজটা। মানে এখানে দেখো, নরমালি আমরা দেখো, তোমরা যখন বেগের সংজ্ঞা শিখছো, বেগ হচ্ছে s/t, ভগ্নাংশের নিচে যে থাকে তাকে নরমালি 1 করে দিই। যেমন এখানে আমরা সময়কে 1 করে দিচ্ছি, তাহলে হচ্ছে এইভাবে ভগ্নাংশ চিন্তা করবো, যে সময়, আর এই হচ্ছে উপরে থাকবে কাজ। এই যে একক সময়ে যে কাজটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষমতা, পি। বুঝছো? একই সময় যে কৃত কাজ, সেটাকে আমরা বলবো ক্ষমতা। আচ্ছা, আশা করি তোমরা উদাহরণটা
বুঝতে পারছো? এখন তাহলে আমি সংজ্ঞা বললেই তোমরা বুঝে যাবে, ইভেন সংজ্ঞাটা আমি বলে ফেলছি, তাই না? দেখো কাজ কে করে? সাধারণত বলের দ্বারা কাজ হয়, বাট কাজ করা হয় কোনো মানুষ অথবা কোনো যন্ত্রের সাহায্যে। তো এইটাই যে কার্য সম্পাদনকারী ব্যক্তি বা যন্ত্র একক সময়ে যে কাজ করে সেটাকে বলা হয় ক্ষমতা। বুঝতে পারছো? একক সময়ে কাজকে বলা হয় ক্ষমতা, অথবা কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। হার মানে সময় দ্বারা ভাগ, কৃত কাজটাকে সময় দ্বারা ভাগ করবো, এটা হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়? সংজ্ঞাটা দ্বারা হচ্ছে কার্য সম্পাদনকারী ব্যক্তি, কার্য সম্পাদনকারী ব্যক্তি বা বস্তু একক সময়ে যে কাজ করে তাই হচ্ছে ক্ষমতা। বুঝতে পারছো? তাই হচ্ছে ক্ষমতা। আমি আরেকটা লাইন যদি একটু দাগ দিই, এই যে কার্য সম্পাদনকারী বা ব্যক্তি বা বস্তু, এই জায়গাটাতে এই যে যতটুকু দাগ দিচ্ছি, এখানে তুমি যদি লেখো যে কাজ করার হার, হ্যাঁ গ্রিন লাইনটুকুতে তুমি যদি লেখো যে কাজ করার হার, তাই হচ্ছে ক্ষমতা, তাও চলবে। কারণ কাজ করার হার মানে কি? কাজকে সময় দ্বারা ভাগ। ঠিক আছে, তো ক্ষমতার ইংলিশ হচ্ছে কি বলতো? পাওয়ার। ক্ষমতার ইংলিশ হচ্ছে কি বলতো? পাওয়ার, তাই না? ক্ষমতা তো পাওয়ারের পি দিয়ে প্রকাশ করা হয়, পাওয়ারের পি দিয়ে প্রকাশ করা হয়। পি হচ্ছে তাহলে আমাদের কি দাঁড়ালো বলতো? এই যে কাজ করার হার, তো কাজ বাই সময়, ওই কাজটা করতে যে সময় লাগলো, কাজ আর কাজ সম্পাদন করতে যে সময়টা লাগলো। তো এইটাকে আমরা তাহলে কাজকে ডাব্লিউ আর এটা টি দিয়ে প্রকাশ করে এটা লিখতে পারি পি হচ্ছে ডাব্লিউ বাই টি, পি হচ্ছে ডাব্লিউ বাই টি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে একক। তো একক যদি কেউ লেখে জুল পার সেকেন্ড তাহলে সমস্যা নাই, বাট জুল পার সেকেন্ডকে আমরা আবার আরেকটা এককে লিখি, সেটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, ওয়াট যেরকম। তো এখন জুল পার সেকেন্ড যেই কথা, ওয়াট আসলে সেই কথাই। বুঝতে পারছো? জুল পার সেকেন্ড যেই কথা, ওয়াট আসলে একই কথা। যেমন দূরত্বের একক তোমরা জানো, কিন্তু সেন্টিমিটারও লিখতে পারো, মিটারও লিখতে পারো, কিলোমিটারও লিখতে পারো, বাট এর মানে এই না যে এরা সমান। যেমন আমি যদি লিখি 5 সেন্টিমিটার, তুমি কি লিখবো? এটা 5 মিটার না, কারণ সেন্টিমিটার আর মিটারটা সেম না। এটাকে 100 দিয়ে ভাগ করে মিটারে যেতে পারো। ঠিক আছে, এটাকে 100 দিয়ে ভাগ করে তুমি কিসে যেতে পারো? মিটারে যেতে পারো। বাট এই যে এটা জুল পার সেকেন্ডকে আবার ওয়াট এককেও লেখা যায়। বাট মানে কি বুঝায়? যে ধরো কথার কথা তুমি জানছো যে 2 জুল পার সেকেন্ড, তো এটাকেই তাহলে লেখা যাবে 2 ওয়াট। ঠিক আছে, 2 ওয়াট। অর্থাৎ আমাদের মেইনলি যেটা মনে রাখবা যে 1 জুল পার সেকেন্ড মানে আসলে 1 ওয়াট। ঠিক আছে, এটা এখানে একই। এখন তোমার কাছে আবার মাঝে মাঝে প্রশ্ন চাইতে পারে যে 10 ওয়াট বলতে কি বুঝো, 50 ওয়াট বলতে কি বুঝো? হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র তোমার কাছে চাইতে পারে। ঠিক আছে, 10 ওয়াট 50 ওয়াট এই টাইপের জিনিসপত্র তোমার কাছে জানতে চাইতে পারে। যেমন তোমাকে যদি জিজ্ঞাসা করা যায় 1 ওয়াট বলতে কি বুঝো, ওকে, এগুলো খ নাম্বারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি বললাম যে 1 ওয়াট আসলে কি বুঝবা? 1 জুল পার সেকেন্ড। এটা যত ভ্যালু ওইখানে তত ভ্যালু। 1 জুল পার সেকেন্ড, তার মানে দেখো 1 জুল মানে 1 জুল, এই যে 1 সেকেন্ড, এই যে দেখো 1 সেকেন্ডে, কারণ আমার ক্ষমতা মিলে, এটা তো ক্ষমতা মিলে, এটা তো ক্ষমতা, ক্ষমতাটা সবসময় সময় 1। তাহলে এই দেখো 1 সেকেন্ডে যদি 1 জুল হয়, বা তোমাদেরকে আমি যদি আরেকটু দেখাই যে দেখো পি হচ্ছে ডাব্লিউ বাই টি, এখন এটার মান হচ্ছে 1 আর সময়কেও বলা হচ্ছে 1। তো এখন তাহলে এই পুরো রেজাল্টটা 1 আসতে, তাহলে উপরেও তোমাকে 1 দিতেই হবে, কারণ তুমি যদি এখন 1 ছাড়া অন্য কোনো রাশি দাও তাহলে 1/1 = 1 আসবে না, তো মানে ওই রাশিটা বাই 1 = 1 আসবে না। তুমি যদি এখানে 5 দাও এখানে 5 আসবে, তাহলে এখানে এটা ব্যালেন্স করার জন্য এখানে 1 দিতে হবে, এজন্য এখানে 1 জুল আসছে। ঠিক আছে, তাহলে দেখো কি দাঁড়ায়, তাহলে 1 ওয়াট বলতে বোঝায় 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ। তাহলে এটাই তুমি এখন লিখবা যে কোন কার্য সম্পাদনকারী ব্যক্তি বা যন্ত্র কার্য সম্পাদনকারী ব্যক্তি বা যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে তাহলে তাকে 1 ওয়াট বলে। বুঝে গেছে? এখন আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি
যে না তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে বলে দাও যে 10 ওয়াট কাকে বলে, 10 ওয়াট বলতে কি বুঝো। ঠিক আছে, আমি তোমাকে এখন জিজ্ঞেস করলাম যে না তুমি এখন আমাকে এটা অ্যান্সার দাও 10 ওয়াট। তাহলে এই যে খেয়াল করো এখান থেকে 10 ওয়াট আমরা জানি পি হচ্ছে W/T। এখন পি এর মানে আমি তোমাকে বললাম 10, এখন ভগ্নাংশের নিচে এটাকে সবসময় 1 বানাই দিছি। এখন উপরে কত দিলে এখানে 10 আসতে বাধ্য, এখানে 10 জুল দিলেই আসতে বাধ্য। তার মানে 1 সেকেন্ডে 10 জুল কাজ করলে সেটা হচ্ছে 10 ওয়াট। বুঝে গেছে? 1 সেকেন্ডে 10 জুল কাজ করলে সেটা হবে কি বলতো 10 ওয়াট। দেখি আমি একটু কপি করে নিয়ে লিখে দিই। এই যে কার্য সম্পাদনকারী কার্য সম্পাদনকারী ব্যক্তি বা যন্ত্র 1 সেকেন্ডে 10 জুল কাজ করে যদি, তাই না? যদি 1 সেকেন্ডে 10 জুল কাজ করে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে 10 ওয়াট। সেটাকে আমরা কি বলবো 10 ওয়াট। তাহলে এখন আমি তোমাকে যদি 50 ওয়াট বলি পারবা না, যে 1 সেকেন্ডে 50 জুল কাজ করে। এগুলো কিন্তু খতে আসে, খতে একটু করে লিখলে 2 মার্ক দিয়ে দিবে, সমস্যা নেই। তাহলে এখন যত ওয়াটটি বলা হোক তুমি কিন্তু এটা পারবা। এখন ক্ষমতার আরেকটা জিনিস নিয়ে কাজ করা হয়, ক্ষমতা 1 ওয়াট ঠিক আছে, ক্ষমতার কিন্তু আরেকটা ইউনিট আমরা ইউজ করে থাকি, এটা একটু জেনে রাখো। সেটা হচ্ছে কি জানো? এইচপি, হর্স পাওয়ার। ঠিক আছে, এটা কি বাংলায় অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা। তো 1 এইচপি 1 হর্স পাওয়ার মানে কি জানো? 746 ওয়াট। এই জিনিসটা একটু মনে রাখো, ঠিক আছে? 746 ওয়াট। যেমন দেখো 1000 মিটার মিলে কি হয় বলতো 1 কিলোমিটার। ঠিক এরকম ভাবে যে 746 ওয়াটকে আমরা হর্স পাওয়ারে লিখি 1 এইচপি। ঠিক আছে, তাহলে 2 এইচপি হলে তুমি বের করতে পারবা এটা কত ওয়াট। মাঝে মাঝে প্রশ্নে তোমাকে এরকম দিয়ে দিবে যে একটা মেশিন বা যন্ত্রের ক্ষমতা হচ্ছে 5 এইচপি। তো আমরা অঙ্ক করব, যেমন কিলোমিটারে থাকলে তুমি কি মিটার নিয়ে অঙ্ক করো, ঠিক একই ভাবে এরকম 5 এইচপি থাকলে আমরা আগে এটাকে ওয়াট নিয়ে যাব। তো এই 5টাকে আমরা কি করব 746 দিয়ে গুণ করে তাহলে লিখব যা আসবে সেটা হচ্ছে এত ওয়াট। ঠিক আছে, এটা যা আসবে সেটা হচ্ছে এত ওয়াট। তোমার কাছে এখন জিজ্ঞাসা করতে পারো 1 এইচপি কাকে বলে, মানে 1 এইচপি বলতে কি বুঝো, বুঝতে পারছো? তোমার কাছে এখন এটাও জিজ্ঞাসা করতে পারে যে 1 এইচপি বলতে কি বুঝো, বা 1 অশ্ব ক্ষমতা বলতে কি বুঝো, বলো। এটা অ্যান্সার দিতে পারবো না এখন, এটা অ্যান্সার কিন্তু এখন দেওয়ার বয়স হয়ে গেছে। দেখো তাহলে তুমি বলবা 1 এইচপি মানে তুমি মনে মনে এটা মাথায় আনবা। আচ্ছা 1 এইচপি কেন মাথায় আনবা? 1 এইচপি মানে হচ্ছে 746 ওয়াট। তা আমরা তো যে কোনো ওয়াটের সংজ্ঞা দেওয়া শিখছি যে 1 সেকেন্ডে যেই ভ্যালুটা থাকবে অত জুল কাজ। তাহলে 1 এইচপি বলতে বোঝায় কার্য সম্পাদনকারী ব্যক্তি বা যন্ত্র যদি 1 সেকেন্ডে এই যে 700, এটা কি 1 এইচপি মানে 746 ওয়াট, তার মানে 746 জুল কাজ করে, তাহলে তাকে বলা হয় হচ্ছে গিয়ে 1 এইচপি, 1 হর্স পাওয়ার। বাংলা লিখবো, আমি ইংলিশে লিখে দিলাম। ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা, এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এখন তোমার কিন্তু ক্ষমতার সূত্র শিখলা, ভি হচ্ছে W/T। ক্ষমতার তুমি একক শিখলা ওয়াট, তাই না? ওয়াট যেটা, তাই না? এটাকে বাংলা লিখে দিই, এটাকে আমরা কি বলে থাকি? ওয়াট বলে থাকি, ওয়াট। আচ্ছা তো এইচপি দিয়েও লেখা যেতে পারে, এই ওয়াটকে কিভাবে লেখা যেতে পারে। তোমাদের জন্য একটা কাজ থাকবে যে তোমরা একটু আমাকে এই ক্ষমতার মাত্রা বের করে দেখাবা। ঠিক আছে, ক্ষমতার কি বের করে দেখাবা? মাত্রা। এই মাত্রা নির্ণয় তোমাদের জন্য এসডব্লিউ হিসেবে থাকবে। আমি কিন্তু অন্যান্য টাইমে সব মাত্রা বের করে দেখাইতাম বা দেখাই আসছি এর আগে, কাজের মাত্রা, তাই না? কাজ আর শক্তির মাত্রা যে সেম, এগুলো কিন্তু দেখাই আসছি। ক্ষমতার মাত্রাটা তোমরা একটু বের করে দিবা। কাজের মাত্রা জানলে তো টি দিয়ে ভাগ করলে টি উপরে যে হয়ে যাবে। আই হোপ এটা পারবা। ওকে, তো এখন দেখো আমরা ক্ষমতা, বল আর বেগের মধ্যে একটা সম্পর্ক দেখব। কি দেখব? ক্ষমতা, বল আর বেগের মধ্যে একটা সম্পর্ক। তো দেখো আমরা মাত্রই শিখলাম ক্ষমতা মানে হচ্ছে কাজ করার হার। ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি এর সাহায্যে। বল, তাই না? বলও তো আমরা হচ্ছে আগের অধ্যায় থেকে জানি, অনেক কাজ করতেছি বল নিয়ে, এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, তাই না? বস্তুর বেগ যে চেঞ্জ করে দেয় আর কি, যেটা। আর হচ্ছে বেগ, ভেলোসিটি,
একটা বস্তু এখন নির্দিষ্ট একটা বেগ আছে, সেই বেগের মানটা তোমাকে দেওয়া থাকবে। তো পি, এফ আর ভি এদের মধ্যে একটা সম্পর্ক আমরা ডেভেলপ করব। কিরকম সম্পর্ক দেখো, আমরা কি জানি বলতো, যে আমরা জানি যে ক্ষমতা, দেখো ক্ষমতা যেটা পি সেটা আসছে আমাদের ডাব্লিউ বাই টি, তাই না, কাজ করার হার। আচ্ছা ডাব্লিউ যেটা কাজ, কাজ কিন্তু আমরা লিখতে পারি যে বল ইনটু বলের দিকে যে সরণটা, আর এই হচ্ছে সময়। এখন এই জিনিসটুকুকে, সরি এই যে সময়, এই জিনিসটুকুকে বলতো কি লেখা যেতে পারে, এই যে বল ইনটু সরণ বাই সময়কে কিন্তু লেখা যেতে পারে বেগ। তাহলে আমরা এখানে তাহলে ব্যাক করতে পারি, এই যে ক্ষমতা যেটা পি, এই বলকে আমরা প্রকাশ করতে পারি এফ দিয়ে, আর বেগকে প্রকাশ করতে পারি ভি দিয়ে। কি দিয়ে? ভি দিয়ে। তাহলে এই হচ্ছে দাঁড়ায় পি ইকুয়ালস টু এফ ভি, পি ইকুয়ালস টু এফ ভি। এই ফর্মুলাটা অনেকেই কিন্তু ভুলে যায়, ইন্টারমিডিয়েটেও অনেককে হুট করে দিলে ওরা মনে করতে পারে না। এই টাইপের অঙ্ক থাকে যে একটা ক্রেনের সাহায্যে, ক্রেন হচ্ছে যে এই ভারী জিনিসপত্র উঠানামা করার জন্য, হ্যাঁ, একটা ক্রেন, ট্রেন না ক্রেন, ক ক বলতে লেখা তো হয় যেভাবে এর মধ্যে হয়ে দিয়ে। আচ্ছা যাই হোক, ক্রেনের সাহায্যে একটা বস্তুকে উপরে উঠানো হচ্ছে, ওই ক্রেন দিয়ে যে উঠাচ্ছ ক্রেনের ক্ষমতা দেওয়া থাকবে, এখন দেওয়া থাকবে যে একটা নির্দিষ্ট বেগে উঠাচ্ছ, হ্যাঁ, দেন তোমাকে বলবে যে বল কত, অথবা বলটা না, তোমাকে দিয়ে দিবে যে বেগটা দেওয়া আছে যে এত বেগে উপরে উঠাচ্ছ। তো একটা বস্তুকে উপরে উঠাতে গেলে মিনিমাম যেই ফোর্সটা লাগে সেটা হচ্ছে বস্তুর ওজন, তার মানে তুমি এফ জানো, দেন তোমাকে বলবে ক্ষমতা নির্ণয় করো ক্রেনের, হ্যাঁ, জাস্ট হচ্ছে দেখবে যে বেগ দেওয়া, বল দেওয়া, ক্ষমতা দেওয়া, তাহলে এই সূত্রটাই তোমার জন্য আসবে, পি হচ্ছে কি এফ ভি। তো এখন আমরা এই পি ইকুয়ালস টু এফ ভি তে কিছু অঙ্ক করে নিই আগে, বাট আমাদের মেইন ফর্মুলা কিন্তু এটা ডাব্লিউ বাই টি, আর এটাতে আমরা অঙ্ক করবো একটু পরে। বাট এই পি ইকুয়ালস টু এফ ভি, আমি আবার বলি এটা কিন্তু অনেকেই ভুলে যায়, মনেও রাখে না, অত বেশি অঙ্ক আসে না, তো মনের যেন থাকে, এই জন্য শুরুতেই আমি এটা করাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো যে 270 কেজি ভরের একটা বোঝা ক্রেনের সাহায্যে এত বেগে উঠাতে হলে ক্রেনের ক্ষমতা কত। এখন দেখো এই ক্রেন যেহেতু এই বোঝাটাকে উঠাবে, তা এই বোঝাটাকে উঠাতে হলে অবশ্যই যে বলটা দিতে হবে সেই বলটা হচ্ছে ওজনের সমান বল দিতে হবে এই বস্তুর, আর এটা একটা নির্দিষ্ট বেগে উঠতেছে, দেখছো। একটা বস্তু কিন্তু উঠতে পারে অনেক ভাবেই, ত্বরণে উঠতে পারে, ত্বরণে উঠতে পারে, সমবেগে উঠতে পারে। তো আমাদের এখানে বলছে সমবেগে উঠাতে হবে, এই যে তুমি ডাইরেক্ট ভিটা জানো। তো এখন বলছে ক্রেনের ক্ষমতা কত, তাহলে এটা কিন্তু একদমই এক সূত্রের একটা অঙ্ক, যে লিখবা যে আমরা জানি পি ইকুয়ালস টু কি লিখবা বলতো, পি ইকুয়ালস টু লিখবা এফ ভি, ডাইরেক্ট পি ইকুয়ালস টু এফ ভি। তো এখানে দেখো এই যে এফটা, তাই না, যে ক্রেনের প্রযুক্ত বল, ক্রেনের প্রযুক্ত বল, ক্রেনকে কত বল দিতে হবে, মিনিমাম ওজনের সমান বল দিতে হবে ওই বস্তুর ভর তুমি দেখো জানো 270, আর জির মান কত বলতো 9.8, তাহলে এত নিউটন। তাহলে 270 ইনটু 9.8, তাহলে 2646 হয়, 2646 নিউটন। আচ্ছা এখন এটাকে আবার কি একটা বেগে উঠানো হচ্ছে, তাই না, এই বস্তুটা বেগ দেওয়া আছে, এটা হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড। তো এখানে মান বসাতে অঙ্ক শেষ। যে আমরা জানি যে ক্ষমতা P equals to FV, P equals to FV, তো F এর মান হচ্ছে 2646, বেগের মান 0.1, আর ক্ষমতার একক হবে ওয়াটে। শেষ। তাহলে 2646 ইনটু 0.1, তো এটা আসবে হচ্ছে 264.6 ওয়াট, বুঝছো, 264.6 ওয়াট। এই দেখো তো আমার হিসাব আজকে ভুল টুল যেতে পারে, কেন যাবে দেখো, এখন কয়টা বাজে, 15টা 8 মানে দুপুর 3টা 8। হ্যাঁ আমার না খিদে লাগছে, তো এর আগে অন্য ক্লাস রেকর্ড করছি, তো ওই ক্লাসের পরে মনে হচ্ছিল বাসায় চলে যাই, খাওয়া দাওয়া করি, বাট বাসায় গেলে আবার এই ক্লাসটা এখন রেকর্ড হবে না, তোমাদের তো আবার অনেকে পরীক্ষা, তো এই ক্লাসটা আবার আজকে একটু বড় হবে, ক্লাসটা বড় হবে। তো একটু দেখো আমার যদি ইকুয়েশন বা ক্যালকুলেশনে ভুল হয়, ইকুয়েশন তো ঠিক থাকবে, ক্যালকুলেশনে ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে। আচ্ছা ওয়াট তো দুইবার, এই যে দেখছো চোখে ভুল দেখছো, ওয়াট, তো এত ওয়াট শেষ। আর এটা দেখো যে একটি লিফটের কেবল, নেক্সট কোশ্চেন, যে একটি লিফটের কেবল লিফটটিকে এত দ্রুতিতে উপরে তুলতে পারে। তোমরা লিফট দেখছো না, যে লিফটে যে উঠানামা করে, এটা কিন্তু দড়ি দিয়ে, তাই না, লিফটে দেখবা যারা লিফটে সার্ভিসিং করতে দেখছো দেখবা যে এরকম দড়ি থাকে, বুঝছো, তো দড়ি দিয়ে কিন্তু লিফট উঠানামা করা হয়। এখন লিফট, এই যে আবার বলি, লিফট কিন্তু ত্বরণে উপরে উঠতে পারে, বেগে উপরে উঠতে পারে, তো
তো এখানে যেটা দেওয়া আছে যে এত দ্রুতিতে উপরে উঠে, তার মানে দেখো এত দ্রুতিতে উপরে তুলতে পারে, তার মানে এটা ভি দেওয়া, তাই না? তো অনেক কনসেপ্ট এখানে আসতেছে না। এখন বলছে কেবলটি, কেবল মানে লিফটকে যে তার উপরে উঠাচ্ছে, সেই কেবলটি এত ক্ষমতা প্রয়োগ করলে, তো দেখো কত ক্ষমতা, এই দেখো 23 কেডব্লিউ, ডাব্লিউ হচ্ছে ওয়াট, কেটা কি হাজার, সবসময় মনে রাখবা কে মানে হাজার। যেমন তোমরা মাঝে মাঝে বলো না যে আমার 2k ফলোয়ার আছে, 2k মানে কি 2 ইনটু কে, মানে সবসময় মনে রাখবা 10 টু দি পাওয়ার 3 অথবা 1000, 10 টু দি পাওয়ার 3 অথবা 1000, একই কথা, ঠিক আছে? যেমন আমরা লিখি না এখন 2025 সাল চলে, যে 2k25, কে মানে হাজার, বুঝছো, কে মানে হাজার। তো 2k25 এর থেকে যে 2k 3k এর কথাগুলো কিন্তু আমরা প্রায় ইউজ করে থাকি। ঠিক একই ভাবে 23k, তাহলে 23k মানে হচ্ছে এর সাথে যে 10 টু দি পাওয়ার 3 গুণ করবে এই এত ওয়াট, মানে তুমি ক্ষমতা জানো। প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা প্রয়োগ করলে কেবলের টান কত? টান মানে কি বলতো? বল, টান মানে বল, অর্থাৎ যে লিফটটাকে এত দ্রুতিতে উঠাচ্ছে, ওই কেবলে এত ক্ষমতা দেওয়া লাগতেছে, তাহলে হচ্ছে ওই কেবল কত টান অনুভব করতেছে, মানে বলটা জানতে চাচ্ছে। আর আমরা জানি যে ক্ষমতা, বল, বেগ দেওয়া থাকলে ওদের সুন্দর একটা সম্পর্ক হচ্ছে P = mv, তো এটা দিয়ে করে ফেলতে পারবো আমরা। তাহলে দেখো এটা সলিউশন, যে এখানে ডাটাগুলো উঠাই দাও, কি কি দেওয়া আছে, দ্রুতি দেওয়া, তাই না? দ্রুতি মানে তো আমাদের বেগটা, বেগের মানটাকে আমরা দ্রুতি বলে থাকি, 0.75 মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেওয়া আছে দেখো যে কত ক্ষমতা তুমি প্রয়োগ করলা, ক্ষমতা F 23k, তাই না? 23000 ওয়াট। তো এটাকে লেখা যাবে 23 × 10⁻³ ওয়াট। তো দ্রুতি আর এই হচ্ছে ক্ষমতা, আর হচ্ছে রশির টান। তো টান লিখছে, টানই লেখো, বাট টান মানে তো আমরা জানি ফোর্স, মানে বল। তো লেখো, তাহলে আমরা কি জানি বলো তো? তাহলে আমরা জানি P হচ্ছে FV। তাহলে এখানে F হচ্ছে P/V। তো P হচ্ছে কি বলতো? ও ক্ষমতা, এই যে বলছি না একটু আজকে পাগল হয়ে গেছে, ক্ষমতা হচ্ছে P। তো P এর মান হচ্ছে দেখো 23 × 10⁻³ আর V হচ্ছে কত বলতো? 0.75। এই মানটা কত আসে? আমি ক্লাস শুরুর আগে বাইরে থেকে খেয়ে আসতে পারতাম, বাট আজকে কি হয়েছে জানো, আমি মানি ব্যাগটা নিয়ে আসি নাই, হচ্ছে মানি ব্যাগ ছাড়া বের হয়েছি ঘর থেকে, এই হচ্ছে কষ্ট। তাহলে আমি আগে খাওয়া দাওয়া করে নিয়ে এসে তারপর ক্লাস নিতাম। যেমন গত দিনেও ক্লাস তোমাদের দুপুরে নিয়েছি, খাওয়া দাওয়া করে এসেছিলাম, ওইখানে বাইরে গেছি, বাট খাওয়া দাওয়া করে এসে ক্লাসটা নিতে পারছিলাম। বাট এই যে আমার খিদা লাগলে আমার মাথা কাজ করে না, সত্যি কথা, খিদা লাগলে আমার মাথা কাজ করে না। তো F হচ্ছে P/V। তো P হচ্ছে 23,000 আর হচ্ছে 0.75 দিয়ে ভাগ দিলে 30667 নিউটন, শেষ। এই হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? এই হচ্ছে অ্যান্সার। এখন দেখো এইগুলো তো এমনি গেল, বাট এই যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে এত কেজি ভরের একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটারের 20টি সিঁড়ি বেয়ে 10 সেকেন্ডে উপরে উঠে, দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে এত কেজি ভরের একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারেন, ঠিক আছে? উঠতে পারেন, তার ক্ষমতা কত? তো ক্ষমতা, তাই না? ক্ষমতার একদম বেসিক ফর্মুলা হচ্ছে P হচ্ছে W/T। তো দেখো এখানে কিন্তু সময়ের একক ডাটা দেওয়া আছে, যে সে যে মাটি থেকে উপরে উঠলো, হ্যাঁ আমরা জানি যে মাটি থেকে উপরে উঠলে কিন্তু কি হয় বলতো? কৃত কাজ হয়, বা আমাদের কৃত কাজটাই তো আমাদের বিভব আকারে জমা থাকে, আর ওই বিভব শক্তিটা হচ্ছে mgh। ওই mgh টা কি আমাদের কৃত কাজটাই, তাই না? তাহলে আমরা জানি ভূমি থেকে উপরে উঠলে এই কাজটা হচ্ছে mgh। তো দেখো এই m দেওয়া আছে, h টা একটু টেকনিক্যালি বের করে নিতে হবে, আর সময় দেওয়া, তো সময় দিয়ে আমরা ভাগ দিতে পারবো। এখন কথা হচ্ছে দেখো h কিভাবে পাবা? এখানে 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি আছে, 25 সেন্টিমিটার উঁচু, তাহলে দেখো এই হচ্ছে এরকম সিঁড়ি, এরকম করে কয়টা সিঁড়ি আছে? 20টা, প্রত্যেকটা 25 সেন্টিমিটার করে। দেখো এটা 25 সেন্টিমিটার, এই যে এটা উচ্চতা 25 সেন্টিমিটার, এটাও আবার কি 25 সেন্টিমিটার, এটাও আবার কি 25 সেন্টিমিটার। তাহলে এরকম 25 সেন্টিমিটার করে এরকম কয়টা আছে দেখো তো? 20টা। তাহলে এটা কত হয়? সেন্টিমিটার আসবে, তাই না? আমি যেহেতু 25 সেন্টিমিটারে লিখছি ইনটু 20, তাহলে 25 × 20 করলে আসে হচ্ছে 500 সেন্টিমিটার। তার মানে লোকটা যে ধরে নাও এখানে যে পৌঁছাইলো, তার মানে ও ভূমি থেকে কত উচ্চতায় আছে? ভূমি থেকে এই যে 500 সেন্টিমিটার উচ্চতায় আছে, বের করে বুঝতে পারছো? ভূমি থেকে
500 সেন্টিমিটার উচ্চতায় সে এখন আছে। তাহলে হচ্ছে এখন দেখো আমরা অঙ্ক করতে পারবো। তো আমাদের কাছে যেহেতু ক্ষমতা চেয়েছে, তো এখানে তার ভিটি দেওয়া না, পি ইকুয়াল টু এপি শেষ, এখানে শেষ। তো আমরা ক্ষমতা ইজিলি বের করতে পারবো যে ক্ষমতা পি, তো এটা আমরা জানি ডাব্লিউ বাই টি। আর এই ডাব্লিউ এখানে কিভাবে আসবে, যখনই দেখবা যে ভূমি থেকে উপরে গেছে, এটা হচ্ছে আমাদের কৃত কাজটা কি হয়, বিভব শক্তি। ওই বস্তু এখন যে লোকটা এখানে আছে, তাহলে আমরা কিন্তু ওর বিভব শক্তি জানি যে এই হচ্ছে কি বলতো এইচ, এমজিএইচ। বাট এই এমজিএইচ কোথা থেকে আসছে, কৃত কাজটাই তো। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে দেখতে পারবো এমজিএইচ বাই টি। ঠিক আছে, এটাও তোমাদের একটা নতুন, তোমরা অনেকে বলতে পারো নতুন ফর্মুলা, বাট নতুন না, ঘুরে ফিরে একই জিনিসই, কাজকে সময় দ্বারা ভাগ। তো দেখো এখানে এম এর মান দেখো, বসো, ভর দেখো, ভর কত দেওয়া, 74.6। জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, তাই না, লিখবো অভিকর্ষ ত্বরণ। জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এইচ হচ্ছে কি বলতো, উচ্চতাটা, তাই না, এখানে উচ্চতাটা বের করে দেখাবো যে 25 × 20। কেন গুণ করলাম, কারণ যে আমরা তো চিত্র দিয়ে দেখলাম এরকম করে 25টা উচ্চতা, 25টা সিঁড়ি, প্রত্যেকটা 20 সেন্টিমিটার করে, তাই না, সরি 20 সেন্টিমিটার করে 20টা সিঁড়ি। তাহলে 25 × 20 করলে আমাদের আসলে হচ্ছে 500 সেন্টিমিটার। পরে এটাকে মিটারে নিয়ে দেখা দিবা যে এটা হবে 5 মিটার। তাহলে এটা কি হবে, 5 মিটার। তাহলে এটাই, তাহলে এই হচ্ছে এখন দেখো এম এর মান বসা, ও লিখবা যে সময় দেওয়া আছে টি, টি হচ্ছে 10 সেকেন্ড। ওকে, তাহলে এম এর মান বসে দাও 74.6, জি মান হচ্ছে 9.8, আর এইচ এর মানটা হচ্ছে কত, এইচ এর মানটা হচ্ছে 5 মিটার, আর টি এর মানটা হচ্ছে কত, 10 সেকেন্ড। এটা হিসাব করে যা আসবে এটা হচ্ছে এত ওয়াট। ঠিক আছে, ঠিক আছে, এত ওয়াট, এটাই হচ্ছে অ্যান্সার। আমি আবার বলি যে আমাদের কিন্তু দেখবা যে একটা বস্তুকে ধরো এখানে ছিল, বাট এখনো বস্তুটা গেছে এইখানে। তোমার খালি মেন দেখার বিষয় হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা কত। ও এভাবে এভাবে গেছে, নাকি এভাবে 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 যে এখন এখানে আসছে, নাকি একদম স্ট্রেট এভাবে গেছে, ডাজন্ট ম্যাটার, তাই না। আমাদের এখানে পাথ ম্যাটার করবে না। আমরা বিভব শক্তি বের করার সময় খালি নেব যে মাটি থেকে এখন কত উচ্চতায় আসছে। ঠিক আছে, যেমন এই লোকটা তো সিঁড়ি বেয়ে বেয়ে গেছে, তো ও কিন্তু একটা বাঁকা পথ, বাট না, তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে ভূমি থেকে হাইটটা কত। এই কারণে দেখো আমরা সিঁড়িগুলোকে এইভাবে হাইটটা, এই হাইটটা বের করছি, ওদের এখানে গেছে মানে যে এই হাইটটা এভাবে বের করছি। ঠিক আছে, ওকে, এটা মাথায় রেখো, তাহলেই চলবে। চলো আমরা পরের অঙ্কটা করি। এটা দেখো, এই অঙ্কটা দেখো তোমাদের কোথায় আসছে বলো তো, রুয়েট 11, 12, চুয়েট 8, 9। ও তোমরা তো 9, 10 পড়ো, তোমরা তো অ্যাডমিশন স্টুডেন্ট না, থাক এগুলো দেখতে হবে না। প্রশ্ন দেখো, প্রশ্ন দেখলেই হবে। এখানে বলা হচ্ছে একটি দালানের ছাদের সাথে লাগানো 50 মিটার লম্বা একটা মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। এরকম ডাটা, এই যে এতটুকু ডাটা কিন্তু তোমাদের দেখবা যে 9, 10 এর ত্রিকোণমিতির অঙ্ক করার সময় থাকে, ত্রিকোণমিতির অঙ্ক করার সময় ডাটাগুলো দেওয়া থাকে যে একটা মই এটার সাথে, ওই যে দূরত্ব উচ্চতা নামে একটা চ্যাপ্টার তোমাদের আবার 9, 10 এর শর্ট সিলেবাস আবার নাই, যারা 9 আসো তারা তো জানবা। এরকম অঙ্ক দিয়ে কিন্তু আমরা এই যে বিল্ডিং এর হাইট বের করতে পারি ত্রিকোণমিতি খাটায়। আচ্ছা, তো যাই হোক, আমরা তো এটা ফিজিক্সের অঙ্ক, দেখি কি চাইছে। তো 60 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি বোঝা নিয়ে 10 সেকেন্ডে ছাদে উঠেন, তার অশ্ব ক্ষমতা বের করো। তোমরা আপাতত ক্ষমতা বের করো, পরে অশ্ব ক্ষমতা আমি দেখা দিচ্ছি, পরে লাইনে দেখা দিব, সমস্যা নাই। তো তাহলে সিনারিওটা আমি একটু কল্পনা করি, এখানে একটা দালানের ছাদের সাথে লাগানো, তাহলে এটা যদি মাটি হয়, এটা যদি দালান হয়, ঠিক আছে, এটা হচ্ছে দালান হয়। তো এই দালানের উপর কি আছে বলতো, 5 মিটার লম্বা একটা মই আনুভূমিকের সাথে আছে। তার মানে দেখো দালানের ছাদের সাথে, এই যে ছাদের সাথে একটা মই আনুভূমিকের সাথে যেভাবে আছে, কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, আনুভূমিকের সাথে মানে ভূমির সাথে। আর এই যে মইটা যে ডট ডট ডট, এই মইটা আবার 5 মিটার লম্বা। ঠিক আছে, এখন একটা জিনিস যদি খেয়াল করে দেখো যে এইটুকু জিনিসটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ফার্স্ট অফ অল, কোন দালানকে আই হোপ তোমরা ভূমির সাথে বাঁকা তেরা ভাবে দেখো নাই, তাই না। নরমালি দালানগুলো কি হয়, লম্ব হয়। তার মানে এখানে একটা সমকোণ উৎপন্ন হচ্ছে, এই কোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে মই, মইয়ের দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজ, তাই না। আর দেখো এই একটা অ্যাঙ্গেল জানো, ত্রিকোণমিতিতে মনে রাখবা একটা সমকোণী ত্রিভুজের তুমি যদি যে কোনো একটা কোণ জানো আর যে কোনো একটা বাহু জানো, ওই ত্রিভুজের সবকিছু বের করতে পারবা। এই বাহু বের করতে পারবা, এই বাহু বের করতে পারবা, এই কোণ বের করতে পারবা। ঠিক আছে, ওই যে তোমরা শিখছো না, সাগরের লবণতি, কলকাতার ভূততি, টেরালম্বা ভূত, এগুলো দিয়ে বের করা যায়।
তো যাই হোক, আমাদের এখানে কি হয়েছে, একজন ব্যক্তি এখন এই মই বেয়ে তার নিজের একটা ভর আছে, আবার সে আবার বোঝা নিচ্ছে, তাহলে ভর কিন্তু টোটালটা অ্যাড হয়ে যাবে, তাই না? তাহলে কত ভর উপরে উঠছে, ভর ব্যক্তির ভর প্লাস বোঝা। তো 60 প্লাস 20 করলে তুমি কত পাবা বলো তো? এটা পাবা 80। তাহলে আমরা এখানে ভর কাউন্ট করবো 80 কেজি, ঠিক আছে? তো এই পুরো ভরটা এখান থেকে কোথায় গেছে, এখানে গেছে। এখন এখানে যে গেল, এই যে যেতে তার সময় লাগছে 10 সেকেন্ড, মই দিয়ে যেতে যেতে সময় লাগছে 10 সেকেন্ড। কথা হচ্ছে তার অক্ষমতা না, আমি আগে বলছি ক্ষমতা বের করো। তো দেখো, যে একটু আগে আমি আলোচনা করছি, একটা ভর যদি এখান থেকে উপরে যায়, তোমার খালি দেখতে হবে যে ও এখন কোন উচ্চতায় আছে, ভূমি থেকে এই হাইটটা কত, এটা বের করতে হবে। তো দেখো, আমরা খুব ইজিলি এখানে দেখো, এই কোণের সাপেক্ষে যেহেতু এটা কি উচ্চতাটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, আমরা ইজিলি ত্রিকোণমিতি খাটা এটা বের করতে পারি। যেমন এই কোণের সাপেক্ষে লম্বকে বের করতে হবে আর অতিভুজকে জানি। লম্ব আর অতিভুজ রিলেটেড কোন ত্রিকোণমিতিক অনুপাতটাকে তুমি চেনো? এটা হচ্ছে সাইন। সাইন 30 ডিগ্রি কি হবে বলতো? সাগরে যে লবণ আর এই হচ্ছে অতি, সাগরে লবণ অতি। এই স্টেজে এসে কেউ যদি বলো যে ভাইয়া আই ডোন্ট নো হাউ টু সলভ ট্রাইগোনোমেট্রিক প্রবলেম, পিটাবো, বুঝছো? এগুলো পিটাবো, ত্রিকোণমিতি এগুলো জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এইচ কি হবে? 5 যে এখানে গুণ হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং দালানের উচ্চতা এইচ কি হবে বলতো? 5 যে এখানে গুণ হবে 5 ইনটু sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি মান বলো আবার। কেউ আবার যদি ক্যালকুলেটর নাও, আমি কিন্তু আঙ্গুলে এসে বাড়ি দেবো। sin 30 ডিগ্রি মান হয় হচ্ছে হাফ, এগুলো মুখস্থ রাখতে হয়। হায়ার ম্যাথের ত্রিকোণমিতি কিন্তু আমি শিখেছি। 5/2 মানে কি? 2.5, আড়াই, তাই না? আড়াই মানে 2.5 মিটার। ওকে, তাহলে আমরা দালানের উচ্চতাও জানি। তাহলে দেখো, এই বস্তুটা এখান থেকে এখন এখানে গেছে, ক্ষমতা বের করতে হবে। তাহলে দেখো, একদমই সিম্পল। তাহলে ক্ষমতা ডাটাগুলো উঠাই দিবা, যে দেওয়া আছে সময় এত, উচ্চতা বের করছি, যে ভর এত, এগুলো তুমি যে এভাবে এই যে এই অঙ্কে যে ডান পাশে যেভাবে উঠাইছিলাম যে এত, এগুলো দেখে দিও, আমি আর উঠাইলাম না। হ্যাঁ, এখন আমি ডাইরেক্ট কি করবো, ক্ষমতা হচ্ছে কি পি। পি হচ্ছে তুমি ডাইরেক্ট যে W/T লিখতে পারো অথবা mgh/t লিখতে পারো। আমি এখানে লিখবো mgh/t। এখন এটা লিখলে তো কার অবজেকশন থাকার কথা না, কেন আসছে এটাও জানো, W/T। W এখানে উপরে গেছেই মানে বিভব শক্তিটা এখানে, ঠিক আছে? তাহলে এখন দেখো m এর মান দেখো কত হবে, এই যে 60 আর 20 যোগ করে যে আসছিল কত, 80। ওকে, জি এর মান কত হবে বলো তো? 9.8। জি এর মান কি হবে? 9.8। আর উচ্চতা যে মাত্র বের করলাম ত্রিকোণমিতি খাটায় 2.5। আর এইটাকে এখন কি করতে হবে বলতো? সময় দ্বারা ভাগ করতে হবে। আমার 10 সেকেন্ড লাগছে, আমার না ওই ব্যক্তির, আমার হয়তো আরো বেশি লাগতো, আজকে তো খাওয়া দাওয়া করি না, তো এনার্জি তো আরো নাই। তো এটা আসলে 196 ওয়াট, 196 ওয়াট, ঠিক আছে? বাট প্রশ্ন খালি একটু বলা আছে অশ্ব ক্ষমতা বের করো। অশ্ব ক্ষমতা বের করো মানে আমরা এখন ওয়াট থেকে কোথায় যাব? অশ্ব ক্ষমতাতে যাব। ওয়াট থেকে কিসে যাব? অশ্ব ক্ষমতাতে যাব। মানে আমরা কি শিখছি দেখো তো, 1 এইচপি মানে হচ্ছে যে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, বুঝছো? তো এইচপি থেকে ওয়াটে যেতে হলে এইটা দিয়ে গুণ করা লাগে। এইচপি থেকে ওয়াটে যেতে হলে এটা দিয়ে গুণ করা লাগে, আর ওয়াট থেকে এইচপি তে যেতে হলে উল্টা কাজ, ভাগ করা লাগবে। তাহলে এইটাকে এখন যদি আমি 746 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে এইচপি, হর্স পাওয়ার। এখানে যা আসে ওইটা অ্যান্সার, ঠিক আছে? হর্স পাওয়ার থেকে ওয়াটে যেতে হলে কি করবা? গুণ করবা 746, আর এখানে আসার জন্য ভাগ দেওয়া লাগছে, এই আর কি, বুঝছো? এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো, আমরা আজকে দেখবো এখন কর্মদক্ষতা। কি দেখবো আমরা এখন? কর্মদক্ষতা। ক্ষমতা রিলেটেড ম্যাথ গুলো এরকমই, যে আগে তোমরা বিভিন্ন সময় কাজ বের করা শিখছি না, দেখবো যে সময় দেওয়া থাকবে, তো এই কাজকে সময় দিয়ে ভাগ করবা, ক্ষমতা পেয়ে যাবে। এখন কর্মদক্ষতা ইংলিশ নামটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি। তো এটা আমি তোমাদের আগে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝো। যে ধরো তুমি হচ্ছে একজন থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে আমি একটা কাজ করাতে চাচ্ছি, যে কাজটা আমি একা করতে পারছি, মানে আমি করতে পারতেছি না। হ্যাঁ, যে কাজটা আমি করতে পারতেছি না, তা আমি তোমাকে বললাম যে আমাকে কাজটা করে দাও। তো বিনিময়ে তোমাকে আমি টাকা দিলাম, যে 100 টাকা। কত টাকা দিলাম? 100 টাকা। এখন তুমি কাজ করে দিলাম আমাকে, বাট কাজ করে দিছো 80 টাকার। তার মানে নিজের কাছে সাম হোক, নিজের কাছে হোক, যেভাবে হোক, মানে তুমি তো আমাকে 200 টাকার কাজ, 20 টাকার কাজ করে দাও নাই। তো এই যে এই জিনিসটা দেখো, ইভেন আমি এটা জানি, আই নো দ্যাট,
যে আমি জানি যে তোমাকে আমি 100 টাকা দিলে তুমি আমাকে 80 টাকাই করে দিবা, তাহলে এই যে এটা দেখো, এই যে এই জিনিসটা, তার মানে এরপর থেকে আমি যদি কখনো দিই 50 টাকা, আমার কিন্তু আইডিয়া থাকবে যে তুমি হচ্ছে আমাকে 50 টাকার মধ্যে দিলে, আমি তোমাকে 50 টাকা দিলে আমি তোমার কাছ থেকে পাবো 40 টাকার কাজ। এটা আমি জানি কেন, এই কনসেপ্টটা থেকে জানি যে আমি তো জানি যে আমি যদি 40 টাকা কাজ করাইতে যাই তাহলে অবশ্যই আমাকে 50 টাকা দিতে হবে। তাহলে এখন দেখো আরেকজন ব্যক্তি আছে, ও থার্ড পার্টি, আরেকজন ব্যক্তি আছে সেও থার্ড পার্টি। তো ওর ক্ষেত্রে হচ্ছে কি, আমি যদি ওকে আবার 100 টাকা দিই তাহলে ও আমাকে করে দেয় 95 টাকার কাজ, খুব কম টাকা লস হচ্ছে আমার। তাহলে ও নিজে রাখতেছে কয় টাকা, 5 টাকা। তাহলে তুমি বলো, তুমি নর্মালি কাকে দিয়ে কাজ করাবা? কাকে দিয়ে কাজ করাবা? একে দিয়ে না একে দিয়ে? অবশ্যই তুমি তো চাবা যে তোমার লস যেন কম হোক, অবশ্যই তুমি তো চাবা তোমার লস যেন কম হোক, তাহলে একে দিয়ে করাবো। বিষয়টা হচ্ছে ওর এফিসিয়েন্সি বেশি, ওর এফিসিয়েন্সি কম। এই যে এফিসিয়েন্সি বেশি এফিসিয়েন্সি কম, এটা আমি কিভাবে বুঝবো জানো? কিভাবে বুঝতেছি, ওই যে কোনো কিছু মেইন ফ্যাক্ট হচ্ছে 1 দিয়ে বের করা, এক মানে যে ভাগ, ঠিক আছে? তো আমি যদি আরেকটু বলি, যেমন ওর এফিসিয়েন্সি তুমি কিভাবে পাবা জানো? এফিসিয়েন্সি মানে ও ভালো না ওর ভালো, ও ভালো নাকি ও ভালো, এটা বের করার উপায় হচ্ছে যে তুমি কতটুকু পাচ্ছ আর কতটুকু দিছিলা, কতটুকু পাচ্ছ ডিভাইডেড বাই কতটুকু দিছিলা। যেমন এখানেও দেখো যে কতটুকু পাচ্ছ 95 আর দিছিলা কত 100। দেখো তো একটু মানটা বের করে দেখো, ক্যালকুলেট করে দেখো, এটা পাবো 0.8 আর এটা পাবো 0.95, তাই না? কোনটা বেটার, কোনটা বড়? এটার মধ্যে এটা বড় না? তাহলে এই এফিসিয়েন্সিটা হচ্ছে ভালো, ঠিক আছে? এই যে জিনিসটা তুমি কিভাবে বের করছো দেখো তো, এই যে এই জিনিসটা তুমি বের করছো, দেখো 80 হচ্ছে কি পাচ্ছ, তাই না? লভ্য, লভ্য, আর 100টা ছিল কি প্রদত্ত। ঠিক একইভাবে এখানে দেখো যে লভ্য আর এটা হচ্ছে বলতো প্রদত্ত। এই যে এখন টাকা দিয়ে যদি তোমাদেরকে না দেখায়, এখন আমি যদি তোমাদেরকে এই জিনিসটা টাকা দিয়ে না দেখায়, যদি এখন বুঝাই যে এটা হচ্ছে একটা মেশিন, এটা হচ্ছে একটা মেশিন, এই মেশিনে হচ্ছে আমরা এখন শক্তি দিচ্ছি, বুঝছো? শক্তি দিচ্ছি 80 জুল, আর এই মেশিনের থেকে আমরা শক্তিবার পাচ্ছি, বা ও আমাদের হয়ে কাজ করে দিচ্ছে। দেখো ও কাজ যে করবে, ওকে তো শক্তি যোগান দিতে হয়েছে, ওই শক্তিটা আমরা দিলাম, এখনো কাজ করে দিচ্ছে। তো ধরো কথা কথা কাজ করে দিচ্ছে 60 জুল, তাহলে ওর এফিসিয়েন্সি কত, মানে কোএফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা আমরা এইভাবে বের করব, যে যেটা পাচ্ছি ডিভাইডেড বাই যেটা আমরা দিছিলাম, ঠিক আছে? যেটা আমরা পাচ্ছি ডিভাইডেড বাই যেটা আমরা দিছিলাম, এটাই হচ্ছে ওর এফিসিয়েন্সি। তাহলে হচ্ছে কর্মদক্ষতার সংজ্ঞা দাঁড়ায় যে কোনো কার্য সম্পাদনকারী বা ব্যক্তি, কোনো কার্য সম্পাদনকারী ব্যক্তি বা যন্ত্র হতে লভ্য শক্তি আর প্রদত্ত শক্তির অনুপাত, লভ্য শক্তি আর প্রদত্ত শক্তির অনুপাত, বুঝে গেছে? বা বলতে পারো যে কৃত কাজ, মানে ও কতটুকু কাজ করে দিচ্ছে, অ্যাকচুয়ালি যেটা করে দিচ্ছে, যেটা আমরা পাচ্ছি কৃত কাজ আর প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। তো এই কথাটাই আমরা এখানে লিখতে পারি। তাহলে কর্মদক্ষতার সংজ্ঞাটা কি দাঁড়ায়, যে আমরা কি পাচ্ছি আর কি দিছিলাম তার অনুপাতটা, ঠিক আছে? তাহলে কোনো কার্য সম্পাদনকারী এখানে ব্যক্তি জায়গায় যন্ত্র লেখো, ঠিক আছে? মোটর টোটর এগুলা, যন্ত্র হতে কৃত কাজ, যেমন ও যেটা কাজ করলো সেটাই কি আমাদের লভ্য না? ও যে কাজটা করে সেটাই তো আমাদের লভ্য। তো ওর এই কৃত কাজ এবং প্রদত্ত শক্তির যে অনুপাত, মানে আমরা কত দিছিলাম ওকে, এবং প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। যার কর্মদক্ষতা ভালো সেটা ভালো, তাই না? কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা চিহ্নের মাধ্যমে। কি চিহ্নের মাধ্যমে? ইটা। ইটা বলতে এই যে এইভাবে লেখা হয়, এটা উচ্চারণটা এটা লিখছি ইটা, ইটা, ঠিক আছে? ইটা, ওকে। তো এরকম ইটা, তো তাহলে এটাও বলতে বোঝায়, তাহলে হচ্ছে যে যেমন আমি নরমালি এটা লিখি, তোমাদের বইয়ে লেখা আছে কাজ, আমি নরমালি লভ্য লিখি, লভ্য, লভ্য মানে প্রাপ্ত, যেটা আমরা পাচ্ছি আর যেটা আমরা দিছি, লভ্য বাই প্রদত্ত। তো লভ্যর জায়গায় তুমি লিখতে পারো কৃত কাজ, মানে কতটুকু কাজ করে দিল আর কতটুকু শক্তি আমরা দিছিলাম, প্রদত্ত শক্তি, ঠিক আছে? আর আরেকটা জিনিস একটু মনে রেখো, কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়, শতকরায়। এটা যেই জিনিসটা পাবা সেটাকে 100 দিয়ে ভাবে পার্সেন্ট দিয়ে লেখা হয়,
ঠিক আছে, শতকরায় প্রকাশ করা হয় যে এত পার্সেন্ট। যেমন এখানে আমরা দুটো ডাটা বের করছি 0.8, তো এইটাকে তুমি যদি 100 দিয়ে গুণ দাও এটা হয়ে যাবে 80, আর ওই যে পার্সেন্ট, যে 100 দিয়ে গুণ দিবা আর এই যে পার্সেন্টে লিখবা। যেমন এটা 0.9, এটাকে ঠিক কি করবা, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ লেখা হয়, অর্থাৎ 95%। 95%, বুঝা গেছে? যেমন এই যে এটার কর্মদক্ষতা অলরেডি বের করতে পারবা। এটা 60/80 করলে কত আসে? 60/80 করলে যা আসবে 0.75। 0.75, তো এটাকে আবার 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ লেখা হয়, যেটা তুমি পাবে হচ্ছে 75%, তাই না? বুঝা গেছে? এই হচ্ছে কর্মদক্ষতা, এভাবে লেখা হয়। তাহলে আমাদের আইডিয়া থাকে। যেমন আমি বলি, যেমন একটা মেশিন কিনে আনছো, যেটাকে তুমি শক্তি দিবা, এর বিনিময়ে কাজ করবে। এখন তোমাকে আমি বললাম যে এই মেশিনটা হচ্ছে 60% কর্মদক্ষতা, আর ওর হচ্ছে 70% কর্মদক্ষতা। 60% কর্মদক্ষতা বলতে বোঝায় আমি ওকে 100 শক্তি দিলে ও 60 কাজ করে দিবে, আর একটা 70% মানে ওকে আমি 100 দিলেও 70 করে দিবে। বলো কোনটা তুমি কিনবা? পাগলের মতন 60 কিনবা না? যেটা ভালো কর্মদক্ষতা ভালো সেটা। এটাই কর্মদক্ষতা দিয়ে এই জিনিসটা বোঝা যায় যে কোনটা বেটার। বুঝে গেছে? কর্মদক্ষতা দিয়ে এই জিনিসটাই বোঝা যায়। তো কর্মদক্ষতা এই সূত্রটাকে আরেকটু মডিফাই করে লেখা যায় কিরকম? এটাই তোমাদের মেন সূত্র, এটাকে আরেকটু মডিফাই করে লেখা যেতে পারে কিরকম? এই যে কর্মদক্ষতা, এই যে কৃত কাজ, দেখো এই যে এগুলাতে ব্যাক আসো, এটা কি বলতো? প্রদত্ত। আর এটা কি বলতো? লভ্য, মানে যতটুকু করে দিল, মানে পাচ্ছি যেটা আমরা, ঠিক আছে? এই 60টা দেখো, তুমি যদি জানো এইটা আর এটা, তাহলে দেখো তো লস গেছে কত? তুমি যে 80 দিছিলা বাট ও দিল 60, মানে তোমার লস। এখন এই লস অনেক ভাবে হইতে পারে, তাপ শক্তি হিসেবে হারা যেতে পারে, বাট তুমি একটু খারাপ ভাবে চিন্তা করো। আমি তোমাকে একটু খারাপ ভাবে শেখাই। যেমন ওপরে মেশিন এটা চাঁদাবাজি করছে, মানে ও নিজের জন্য রাখছে এক্সাম্পল হিসেবে, বাট বাস্তবে এটা হয় না। বাস্তবে অন্য হিসেবে শক্তিগুলো হারায় যায়, হ্যাঁ, শক্তিগুলো অন্য রূপ হিসেবে চলে যায়। বাট তুমি দেখো, তুমি দিছিলা 80, তো তুমি যদি জানো যে লস হয়েছে 20, তাহলে দেখো এই 60 কে কিভাবে লেখা যায়? 60 কে ভাবে লেখা যায় না 80 - 20, তাই না? যে কত দিছি আর কত লস যাবে, আমি যদি এটা জানি তাহলে ওইটাই তো পার্থক্যটাই হচ্ছে কি আমার প্রাপ্ত। তাহলে দেখো যে প্রদত্ত মাইনাস হারানো শক্তি, তার মানে কৃত কাজকে আমরা একটু এভাবে লিখতে পারি যে প্রদত্ত শক্তি মাইনাস হারানো শক্তি। প্রদত্ত শক্তি মাইনাস হারানো শক্তি, এটা মানে হচ্ছে কৃত কাজ, আর নিচে কি আসবে? প্রদত্ত কাজ বা প্রদত্ত শক্তি। এই হচ্ছে 100%, ঠিক আছে? তো তোমাদের জন্য যেটা লাগবে, তোমাদের জন্য লাগবে কর্মদক্ষতার সংজ্ঞা। আই হোপ সংজ্ঞা নিয়ে এখন তোমাদের সমস্যা হবে না। যেটা আমরা পাচ্ছি আর যেটা আমরা দিছিলাম সেটা অনুপাত। পাচ্ছি মানে আমাদের মেশিনের কৃত কাজ। এই পাচ্ছিটা আমরা আবার এভাবে দিতে পারি, প্রদত্ত শক্তি আর কতটুকু হারাই গেছে সেই পার্থক্যটাই তো আমাদের কৃত কাজ। এটাই দেখো তোমাদের বই এভাবে লেখা আছে যে কাজের পরিমাণ বাই প্রদত্ত শক্তি ইনটু 100, হ্যাঁ, এগুলো পার্সেন্ট এভাবে লেখা হয়। এই হচ্ছে এত পার্সেন্ট। আবার লেখা যেতে পারে কৃত কাজকে প্রদত্ত শক্তি অথবা শক্তির অপচয় বা হারানো শক্তি, ঠিক আছে? বাট আমি যেটা মনে রাখি, সবসময় মনে রাখবা যে এই জিনিসটা কিভাবে মনে রাখবা, যে কাজ দিয়ে মনে রাখবা। হ্যাঁ, দেখো প্রদত্ত শক্তি আর প্রাপ্ত শক্তি, তাই না? আমি সবসময় মনে রাখবো প্রাপ্তটা হচ্ছে আউটপুট, মানে কতটুকু এনার্জি তুমি পাচ্ছ, ডিভাইডেড বাই ইনপুট, কতটুকু তুমি দিছিলা। এটা দিয়ে মনে রাখাটা বেশি বেটার, ঠিক আছে? এটা দিয়ে মনে রাখাটাই বেশি বেটার। পরে 100% ওটা ইস্যু না। আবার কর্মদক্ষতা কিন্তু খালি শক্তি অথবা, আমরা তো জানি শক্তি আর কাজের মাত্রা তো সেম, তো এখানে কাজ আসলে আমরা শক্তি লিখতে পারি, কোনো সমস্যা নাই। বাট কর্মদক্ষতা কিন্তু খালি কাজ বাই কাজ অথবা শক্তি বাই শক্তি দিয়ে হয় না, এটা ক্ষমতা দিয়েও হয়। কিরকম? এই যে দেখো, তুমি জানছো যে এই যে লভ্য শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এখন দেখো তো, আমি এটাকে যদি সময় দিয়ে ভাগ দিই, উপরে ভাগ দিলে আমাকে নিচেও সময় দিয়ে ভাগ দিতে হবে, সমস্যা তো নাই। লভ্য শক্তি বাই প্রদত্ত শক্তি, এটা মানে কর্মদক্ষতা। বাট আমি যদি উপরে সময় দিয়ে ভাগ দিই, নিচে সময় দিয়ে ভাগ দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা না থাকলে এই জিনিসটাকে দেখো, আমরা জানি শক্তি আর সময় দিয়ে যদি ভাগ হয়, শক্তি মানে তো কাজ, কাজ যদি সময় দিয়ে ভাগ হয়, কাজ দিয়ে যদি সময় দিয়ে ভাগ হয়, তাহলে এটাকে বলা হয় ক্ষমতা। তার মানে এটা হচ্ছে লভ্য ক্ষমতা, মানে কতটুকু ক্ষমতা আমরা পাচ্ছি আর কতটুকু ক্ষমতা আমরা দিছিলাম, প্রদত্ত ক্ষমতা। তাহলে সেই বিবেচনায় কিন্তু আমরা এটা এভাবেও লিখতে পারি যে কর্মদক্ষতা অর্থাৎ পাওয়ার দিয়েও লেখা যায় পাওয়ার আউটপুট, মানে কতটুকু ক্ষমতা তুমি পাচ্ছ, বাই পাওয়ার ইনপুট অর্থাৎ তুমি কতটুকু ক্ষমতা দিছিলা। পরে পার্সেন্টেজে লিখে দিতে পারি। মেন হচ্ছে ভগ্নাংশটা, বুঝতে পারছো? এটা যে খালি এনার্জি বা শক্তি বা কাজ দিয়ে হবে এমনটা না, ক্ষমতা দিয়েও আমরা করতে পারবো। এটুকু জানলেই তোমাদের চলবে। তোমাদের আবার এই যে অনুধাবন প্রশ্ন আসতে পারে যে কর্মদক্ষতা 80% বলতে কি বুঝো? অ্যান্সার দিতে পারবে না। 80% বলতে বোঝায় যে আমরা যদি ওই মেশিনে যদি 100 জুল শক্তি প্রদান করি,
তাহলে ওইখান থেকে আমরা 80 জুল কাজ পাবো। এটি কর্মদক্ষতা 75% বলতে কি বোঝায়, আমরা যদি এখানে 100 জুল শক্তি দেই তাহলে 75 জুল কাজ আমরা ওইখান থেকে পাবো। এটি কর্মদক্ষতা। এটা বুঝে গেছে? এগুলা কিন্তু অনুধাবনও আসে। তো চলো আমরা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা শুরু করি, যে কর্মদক্ষতার গাণিতিক সমস্যা। এখানে বলতেছে যে কোন যন্ত্রের কর্মদক্ষতা 70%। আচ্ছা, তো এটিতে 550 জুল শক্তি সরবরাহ করলে কি পরিমাণ কাজ পাওয়া যাবে? একদমই সিম্পল। তো তোমাদেরকে একটা জিনিস একটু আগে তো দেখাই, যে এখানে আমরা কর্মদক্ষতা অলরেডি বের করছি। দেখো, যে ধরো কোনো মেশিনে 80 জুল শক্তি ছিল, কাজ করছে, তুমি 100 দিছিলা। কর্মদক্ষতা বের করার সময় যে কি করবা, মেইনলি তুমি কি করবা, এই যে ভাগ করবা, যে কৃত কাজ আর প্রদত্ত শক্তিকে ভাগ করবা। ভাগ করার পর যেই দশমিক মানটা পাবা, দেখো তুমি পাইছো 0.8 অথবা 0 পয়েন্ট সামথিং, অলওয়েজ দশমিক মান পাবা। অলওয়েজ তুমি কি পাবা, দশমিক মান পাবা। একের বেশি কখনোই আসবে না, এক হলে তো 100% হয়ে যায়। আচ্ছা, দশমিক মান পাবা। ওই দশমিক মানটাকে পরবর্তীতে 100 দিয়ে গুণ করবা। কখন? যখন তোমার অ্যান্সার হচ্ছে কর্মদক্ষতা বের করা, মানে কর্মদক্ষতা বের করাটাই হচ্ছে তোমার প্রশ্ন, যে কর্মদক্ষতা বের করো। তখন ফাইনালি দশমিকটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে লিখে দিবা। যেমন এই যে 0 পয়েন্ট আসছিল, এটাকে 100% এভাবে লিখছি। বুঝতে পারছো? আর প্রশ্নের মধ্যে যদি কর্মদক্ষতা দেওয়া থাকে, যেমন এই প্রশ্নে, তাহলে পার্সেন্টেজ নিয়ে অঙ্ক আগাবা না। যেমন তুমি এখানে শুরুই করবে এভাবে দেওয়া আছে কর্মদক্ষতা কত, 70%, এটা দেওয়া আছে, তাই না? তুমি পরের লাইনে এটাকে 70কে 100 দিয়ে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে, 0.7 দশমিক নিয়ে অঙ্ক করবো। বুঝা গেছে? কারণ এখানে তো কর্মদক্ষতা আমার একটা ডাটা, এটাকে আমি অঙ্কে ইউটিলাইজ করবো, এখানে 100 দিয়ে ভাগ করে অঙ্ক করবো। ঠিক আছে, তাহলে প্যাচ লাগবে না। আর আবার বলি, যখন আমাকে না বললো যে না তুমি এত শক্তি সরবরাহ করছো, আরো কাজ করছে 340, তাহলে কর্মদক্ষতা কত, তখন আমি এটা ভাবে করবো যে কর্মদক্ষতা, এই যে এটা হচ্ছে আউটপুট, আর কত ইনপুট দিছিলাম, তাই না? আউটপুট হচ্ছে 340 পাচ্ছি, আর দিছিলাম 550। এইটাকে পরে 100% দিয়ে গুণ করে লিখে দিব, এই হচ্ছে এত পার্সেন্ট। বুঝছো? আমি কিন্তু বারবার বলতেছি তখন 100%, বাট আমাদের তো এবার কর্মদক্ষতা নির্ণয় অঙ্ক না, আমরা কর্মদক্ষতা দাও, এটাকে দশমিকে নিয়ে আসবা। আচ্ছা, এখন দেখো এটাতে দেখো কত শক্তি সরবরাহ করলে, দেখো এটা কি শক্তি সরবরাহ মানে কি প্রদত্ত না, কত তুমি শক্তি দিচ্ছ। তাহলে দেখো প্রদত্ত শক্তি তুমি এভাবে লিখতে পারো, ই প্রদত্ত মানে দেওয়া হচ্ছে ইনপুট। ঠিক আছে, তোমাদের বই ভাই ইনপুট আউটপুটে লেখে না, তোমাদের বই জাস্ট লেখে ই কত 550। তারপর লেখে যে কি পরিমাণ কাজ পাওয়া যাবে, তো এই যে কাজ, এটাকে লেখা যেতে পারে ই প্রাইম ইকুয়ালস টু হোয়াট। তোমাদের বই ভাই লেখে পি প্রাইম ই প্রাইম। হ্যাঁ, যেমন এখানে আমি এই যে লিখছি পি আউটপুট পি ইনপুট, তোমাদের বই এভাবে লেখা থাকে, অঙ্কের মধ্যে টেস্ট পেপারে যখন খাটবে দেখবা এভাবে লেখা থাকে পি প্রাইম বাই পি। এটা দিয়ে বোঝাচ্ছে আউটপুটটা, আর এটা দিয়ে বোঝাচ্ছে ইনপুটটা। বুঝছো? ওকে, তো এখানে তুমি এখন মান বসে দাও, যেহেতু এটা তো জানোই, তাহলে এটা কি হবে বলো তো, এই যে আউটপুট বাই ইনপুট। এখানে পার্সেন্টেজ দিবা না, কারণ আমি পার্সেন্টেজ উঠানো করছি, তাই না? পার্সেন্টেজ উঠাই দিছি আগে। তো এখন দেখো এখানে এটার মান বসাবা 0.7। বুঝছো? আবার বলি, এই পার্সেন্টেজের অঙ্ক আসলে আগে পার্সেন্টেজ উঠা দিবা, আর মেন সূত্র পার্সেন্টেজ দেওয়া যাবে না কিন্তু আবার। ওকে, আর ই প্রাইমের মান কত এটা আমরা বের করতে চাচ্ছি, আর ই এর মান হচ্ছে যে 550। তাহলে ই প্রাইম হবে হচ্ছে 0.7 এর সাথে 550 গুণ হবে 385 জুল। দেখছো কত কম শক্তি পাচ্ছি, এত কাজ করবে। এটাই হচ্ছে আমাদের কাজের পরিমাণ ওই মেশিনের। ওকে, এখন দেখো একটি মোটর মিনিটে এত কেজি পানি এত উপরে উঠাইতে পারে। বুঝছো? একটা মোটর মিনিটে মানে হচ্ছে 1 মিনিট, তাই না? 1 মিনিট মানে আবার 60 সেকেন্ড। এখানে যেহেতু লেখা নাই যে 2 মিনিট 5 মিনিট, জাস্ট মিনিট মানে বোঝায় 1 মিনিট। যেমন আমি যদি বলি আমার কাছে 1000 টাকা আছে, ইট ডাজ নট মিন দ্যাট আমার কাছে হাজার টাকা আছে, এর মানে হচ্ছে আমার কাছে শুধু 1000 টাকা আছে। তো ঠিক একইভাবে মিনিটে, তো মিনিটে বলতে বোঝাচ্ছে 1 মিনিটে। 1 মিনিট মানে 60 সেকেন্ডে এত কেজি পানি এত উপরে উঠাইতে পারে। ঠিক আছে, এখন মোটরটির দক্ষতা 70% হলে এর ক্ষমতা কত? এখানে কোন ক্ষমতা জানতে চাচ্ছে জানো? আমি বলি ফার্স্ট অফ অল
এই মোটর যেহেতু দেখো 1 মিনিটে মানে টি জানো, এম জানো, এইচ জানো, তুমি এই মোটরের কতটুকু ক্ষমতা পাচ্ছ, এই মোটর থেকে কতটুকু ক্ষমতা পাওয়া হচ্ছে সেটা কিন্তু বের করতে পারো। দেখো সলিউশনে দেখো আগে যেখানে কি কি দেওয়া আছে দেখো তো, পানির ভর, পানি যেহেতু উপরে উঠাচ্ছে পানির ভরটা দেওয়া, দেখো এম 5.5 ইন্টু 10⁵ কেজি। ওকে, তো উচ্চতা কত উপরে উঠাচ্ছ সেই উচ্চতা তোমাকে দেওয়া, এই উচ্চতা হচ্ছে 100 মিটার, আর কত সময় উঠাচ্ছ সেটাও তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো এই মোটরের যে ক্ষমতাটা, তাহলে দেখো আমরা এই যে এই মোটর এই কাজটুকু করে দিচ্ছে, তাই না, এই পানিকে এত উপরে উঠাই দিচ্ছে, তার মানে এটা মোটর থেকে প্রাপ্ত কাজ। এই কাজকে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে মোটর থেকে প্রাপ্ত ক্ষমতা, মোটর হতে প্রাপ্ত ক্ষমতা, বুঝছো? সুতরাং মোটর হতে প্রাপ্ত ক্ষমতা, এটা কিন্তু প্রদত্ত ক্ষমতা না, বুঝছো? কারণ এই কাজটা তো অলরেডি করে দিচ্ছে, মানে উঠাইতে পারে, মানে ও করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটর হতে প্রাপ্ত ক্ষমতা। প্রাপ্ত ক্ষমতা নরমালি প্রাপ্ত গুলাকে হচ্ছে আমরা প্রাইম দিচ্ছিলাম, তাই না? তোমাদের বই দেবা প্রাইম দেয়, তো এটাকে আমি তাহলে প্রাইম লিখবো, এটা হচ্ছে প্রাইম। তো প্রাইমটা কি হবে দেখো, mgh/t। তো এখানে একটু m এর মানটা বসে দাও, m এর মানটা একটু বড়, 5.5 ইনটু 10⁵, j মান হচ্ছে 9.8, h এর মান হচ্ছে কত 100, t হচ্ছে কত 60। খিদা লাগছে, ক্ষুধা লাগছে, একটা ইউটিউব চ্যানেলের নাম, তাই না? ক্ষুধা লাগছে। সব উঠাইলাম, এই হচ্ছে 60 দিয়ে ভাগ দিব, তো এটা আসতেছে বড়, এটা ইঞ্জিনিয়ারিং মান নিয়ে নি। তো 8.98 ইনটু 10⁶, 8.98 ইনটু 10⁶ ওয়াট, ঠিক আছে? এটা হচ্ছে প্রাপ্ত ক্ষমতা। বাট প্রশ্ন এবার কর্মদক্ষতা দিয়ে আবার কোন ক্ষমতা চেয়েছে? প্রশ্ন হচ্ছে প্রদত্ত ক্ষমতা চেয়েছে, মোটরকে কত ক্ষমতা দিতে হবে, ও এই ক্ষমতা দিবে, বাট ওকে কত দিতে হবে, বুঝছো? এটা মোটর থেকে প্রাপ্ত ক্ষমতা বের করছি আমরা। প্রশ্ন যেটা মিন করছে, প্রশ্ন হচ্ছে মোটরের কত ক্ষমতা, মানে দেখো তোমরা মানে যখন কিনতে যাবা দোকানে লেখা থাকবে যে এটা হচ্ছে 100 ওয়াটের, আর নিচে লেখা থাকবে 70% কর্মদক্ষতা। এর মানে এটা যে তুমি 100% দেখে এখান থেকে 100ই পাবা, এদের নিচে কর্মদক্ষতা মানে এর মানে হচ্ছে তুমি 100 দিলে এখান থেকে 70 পাবা, বুঝছো? তো এখানে কোন ক্ষমতা চেয়েছে? ওই যে প্রদত্ত, এই যে বা এই যে এটা ধরো এই মোটরের গায়ে কত ওয়াট লেখা থাকবে সেটা জানতে চাইছে, বুঝতে পারছো? যেহেতু কর্মদক্ষতা দেওয়া, তাহলে এখন আমরা কি লিখবো? তো দেওয়া এখানে আবার দেখো যে কর্মদক্ষতা দেওয়া আছে, কর্মদক্ষতা দেওয়া আছে 70%, তাই না? তো কর্মদক্ষতা দেওয়া থাকলে আমরা কি বলছি বলতো, ওইটাকে ভগ্নাংশে নিয়ে যাবো, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিবা, অর্থাৎ 0.7। আর এখন তাহলে আমরা লিখবো যে প্রদত্ত ক্ষমতা, সেটাই তাহলে আমরা বের করতেছি, এই যে P = ওয়াট। তাহলে আমরা জানি যে এইটা = হয় হচ্ছে যে প্রাপ্ত বাই প্রদত্ত, আমাদের এখন প্রদত্ত লাগবে, তাহলে এটা যে এখানে ভাগ হবে, তাহলে প্রাপ্তর সাথে এটা যে ভাগ হবে। প্রাপ্ত হচ্ছে আমাদের 8.98 ইনটু 10⁶, 8.98 ইনটু 10⁶ ডিভাইডেড বাই 0.7, কত আসছে দেখো? ফার্স্ট তাড়াতাড়ি শেষ করতে হবে। এখন যদি দেখি বাই চান্স আমার মাইক্রোফোনের ওই ফোনের সাথে কানেক্ট নাই, যদি দেখি ভিডিও পজ হয়ে আসছে, না থাক সবই ঠিকঠাক, কি লেভেলে যে চিল্লানিটা একটা দিব যে আমার সাথেই কেন হয় এগুলা, বাই 0.7। তো এটা ইঞ্জিনিয়ারিং মান নাও, 12.83 লেখা যায়, 12.83 ইনটু 10⁶। ঠিক আছে? তাহলে দেখো আমরা পাচ্ছি হচ্ছে 8 পয়েন্ট সামথিং, 10⁶ যদি ইগনোর করি, ইগনোর করতে হবে না, দুইটাতে তো সেম, আর এখানে দেওয়া লাগবে 12 সামথিং, বুঝছো? এই হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এটাই হচ্ছে প্রশ্ন চাইছিল, এটাই হচ্ছে आंसर। বুঝতে পারছো তোমরা? দেখো আমরা লাস্ট অঙ্কের দিকে চলে আসছি, যে কোন কুয়া থেকে 20 মিটার উপরে পানি তোলার জন্য
যদি কুয়ার ম্যাথ তোমরা ইন্টারমিডিয়েটে ডিফাইন পাবা, ওইখানে কুয়ার গভীরতা দেওয়া থাকে, কুয়ার গভীরতা দেওয়া থাকে, কুয়াকে সম্পূর্ণ খালি করা, অর্ধেক খালি করা, ভারকেন্দ্রের সমান, ওগুলো অন্য কনসেপ্ট, এগুলো তোমাদের জন্য না। এখানে হচ্ছে কি কুয়া থেকে 20 মিটার উপরে পানি উঠানো হচ্ছে, ঠিক আছে? তার মানে তুমি কুয়াটাকে চিন্তা করতে পারো, এই যে কুয়া, মনে করো কুয়া মাটির নিচেই, এই হচ্ছে 20 মিটার উপরে, এই হচ্ছে এই হাইটটা দেওয়া, ঠিক আছে? কুয়া মাটির নিচেই চিন্তা করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো 20 মিটার উপরে পানি তোলার জন্য, তার মানে দেখো এইচ জানো, এত কিলোওয়াট, কিলোওয়াট মানে তো বুঝছো 6000 ওয়াট, মানে ক্ষমতা দেওয়া, এই একটা পাম্প ব্যবহার করা হচ্ছে। কথাটা বুঝছো? এত ওয়াটের, বুঝছো? তুমি দোকান থেকে কিনে আনছো ক্ষমতা, এত ক্ষমতা, তুমি জানো যে এই যে দোকান থেকে কিনে আনছো, তোমাকে দোকানদার বলছে 6 কিলোওয়াট, বাট তুমি তো জানো এখান থেকে 6 কিলোওয়াট তুমি পাবা না। এই যে দেখছো কর্মদক্ষতা দেওয়া আছে, তো এইটা দেওয়া, তার মানে তুমি কি এইটা অঙ্কে ইউজ করতে পারবা না? তোমাকে কর্মদক্ষতা থেকে যে প্রাপ্ত ক্ষমতা বের করতে হবে, তাই না? এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এফিসিয়েন্সি এত হলে প্রতি মিনিটে কত লিটার পানি উপরে উঠানো যাবে? প্রতি মিনিটে, তার মানে এখানে টি মান বলছে 60 সেকেন্ডে কত লিটার, আসলে কেমিস্ট্রিতে আবার লিটার তো আয়তন বোঝায়, তাই না? ফিজিক্সে আমরা লিটার কে ভর চিন্তা করতে পারি, আবার 1 লিটার ইকুয়াল টু 1 কেজি না, বাট আপাতত আমরা এখানে এগুলোতে 1 কেজি চিন্তা করতে পারি, ঠিক আছে? এমটা জানতে চাইছে যে হাউ, আচ্ছা কত কেজি, হাউ মাছ, হাউ মাছ মানে তো কত টাকা, ঠিক আছে? এর হচ্ছে এম ইকুয়ালস টু কত কেজি, এটাই হচ্ছে आंसर প্রশ্ন। তো তাহলে দেখো, যেহেতু আমাদের, আমরা যদি, আমরা কি শিখছি, আমরা দেখছি পাম্পের ক্ষমতা যে mg h/t, খেয়াল করে দেখো, এই এমটা বের করতে হচ্ছে বলছে, তো দেখো এইচ এর মান দেওয়া, টি এর মান দেওয়া, এই যে এইপি তুমি কি এটা ইউজ করবা না? এইপি কোনটা, খেয়াল করে দেখো, মনে রাখো, এই যে মাত্র আমরা অঙ্ক করছি, আমরা এই যে mg h/t তে কোন পি ইউজ করি? প্রাপ্ত ক্ষমতা ইউজ করি, প্রদত্ত, মোটরের প্রদত্তটা না, প্রাপ্তটা। হ্যাঁ, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে দোকান থেকে কিনে আনার পর, এক্সাম্পল হিসেবে বললাম, দোকান থেকে কিনে আনার পর, এটা হচ্ছে মোটরের প্রদত্ত ক্ষমতা, মোটরকে এত ক্ষমতা দিতে হবে, দিলেও তোমাকে একটা ক্ষমতা দিবে, ওই ক্ষমতা মানে পি প্রাইমের জায়গায় তুমি ইউজ করবে হচ্ছে mgh/t, তাই না? তাহলে তোমাকে এখন একটু আগে কর্মদক্ষতার কনসেপ্টটা থেকে আগে ক্ষমতা বের করতে হবে, যে কত ক্ষমতা তুমি পাবা, কারণ এখানে এই এত ক্ষমতা দিলে হবে না, এখানে এফিসিয়েন্সি লেখা আছে। তাহলে আমরা সলিউশনে কি লিখবো? সলিউশনে আমরা লিখবো যে দেখো কি দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা, কত ক্ষমতা দিতে হবে? 6 কিলোওয়াটের, মানে 6000। আবার দেওয়া আছে কর্মদক্ষতা কত বলতো? 88.2%। আমি বলছি কি এটা নিয়ে আগাবা না, তাই না? এটাকে 100 দিয়ে ভাগ দিয়ে দিবা, 0.882। তো এখন হচ্ছে কি বলতো, প্রদত্ত গেল, কর্মদক্ষতা গেল, এখন হচ্ছে প্রাপ্ত ক্ষমতা। তাহলে আমরা কত ক্ষমতা পাচ্ছি, তাই না? এইটা ইকুয়ালস টু ওয়াট। তো আমরা জানি যে কর্মদক্ষতা মানে কি, যে প্রাপ্ত বাই প্রদত্ত। তাহলে আমরা যে প্রাপ্ত যেটা, সেটা আসলে আমরা কিভাবে, ওই যে এটার সাথে এটা গুণ হবে, তো এটা হচ্ছে 0. এই যে এটা হচ্ছে 0.882 ইনটু হচ্ছে 6000, তো 5292 ওয়াট। দেখছো লেখা আছে 6000 ওয়াট, বাট আমরা আসলে পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে 5292 ওয়াট। এই ক্ষমতাটা, এই যে যেটা পাচ্ছি, সেটাই হচ্ছে পানিকে উপরে উঠাইছে, তাই না? সেটাই হচ্ছে পানিকে উপরে উঠাইছে। তো আমরা আবার কি লিখবো, যে এইটা হচ্ছে অবশ্যই হবে তাহলে mgh/t, তাই না? এখানে ডাটা উঠাও, আর কত, এই যে ভর দেওয়া আছে, পানির ভর, তাই না? কত কেজি পানি, ও সরি, পিটাই তো বের করতে হবে, পিটাই তো বের করতে হবে, বাট কত উপরে দেখো, উচ্চতা দেওয়া আছে, কত উচ্চতায় পানি উঠাইছে, উচ্চতা দেওয়া আছে 20 মিটার উচ্চতায় 60 সেকেন্ডে উঠায়। ঠিক আছে, তাহলে দেখো এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর আমরা তো মাত্র বের করছি যে পি প্রাইমের মান কত আসে, 5292 মনে হয়, তাই না? 5292 ওয়াট। তাহলে এই তিনটা জিনিস জানি, তাহলে আমরা এখান থেকে কি ভর বের করে ফেলতে পারবো না? এখন ভরটাই খালি জানি না, তো এখানে মান বসে দাও, শেষ। তো শুধু ভর তো বের করবো, তাহলে এটা যে এখানে গুণ হবে পি প্রাইম টি, আর জি এইচ সেখানে এসে ভাগ হবে, এটা হচ্ছে ভর, তাই না? যেটা যে গুণ হবে জি এইচ এসে ভাগ হবে, তাহলে এই যে শুধু ভর ইকুয়াল টু পি প্রাইমের মান আসছে 5292, টি এর মান আসছে 60, জি এর মান আসছে 9.8, আর উচ্চতা ছিল হচ্ছে 20,
ঠিক আছে না? হ্যাঁ, তো এটা যা আসে এটাই তোমার অ্যান্সার। এখন এটা যা আসছে এটাই তো হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে 5292 into 60 divided by 9.8 into 20, তাহলে এটা আসে হচ্ছে 1620 কেজি। আর বাংলায় যখন লিখবা তাহলে লিখবা হচ্ছে এত লিটার। এত লিটার পানিকে উপরে উঠাইছিল পাম্প, বুঝছো? এত লিটার পানিকে উপরে উঠাইছিল, যার কর্মদক্ষতা এত, সে এত লিটার পানি উঠাইতে পারবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কর্মদক্ষতা রিলেটেড অঙ্ক। এগুলা দিয়ে তোমরা কিন্তু প্রায় সৃজনশীল প্রশ্ন পেয়ে থাকবা, যারা টেস্ট পেপার ঘাটাঘাটি করো তারা এগুলা চিনে থাকবা। এখন তোমাদের চ্যাপ্টারের যত ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল থিওরি ছিল সেগুলো কিন্তু শেখানো শেষ। সত্যি কথা, সেগুলো শেখানো শেষ। তোমাদের এখন দেখবা যে বইয়ের মধ্যে কিছু আছে যে শক্তি রূপান্তর, হ্যাঁ, নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি, তারপর শক্তি বিভিন্ন মানে এই রূপ টুপ দিয়ে রাখছে, ওগুলো একটু থিওরিটিক্যাল কথাবার্তা। ওইগুলা কিন্তু শুধু বইয়ের লাইনগুলো থেকেই পড়বা, তাই না? ওইগুলা বইয়ের লাইনগুলো পড়বা, বইয়ের বাইরে থেকে ওখান থেকে কোশ্চেন হবে না, ওইগুলো একটু রিডিং করবা। এরপর তোমাদের আছে ভর শক্তি সম্পর্ক। এরপর তোমাদের কি আছে বলতো? ভর শক্তি সম্পর্ক। এটা আবার হচ্ছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আবার নিয়ে আসে। তো তোমাদের জন্য আবার এটা বোঝানো একটু টাফ, তোমাদের বই এটা আবার বিস্তারিত কিছু নাই, জাস্ট কনসেপ্টটা দেওয়া আছে। এগুলো নিয়ে বিস্তারিত হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে কিন্তু ম্যাথ করি, ঠিক আছে? তো তোমাদের আবার নিউক্লিয়ার রিঅ্যাকশন আছে, মানে সবই থিওরি, এগুলো সবই থিওরি। নিউক্লিয়ার রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝি? যে বিক্রিয়াতে নিউক্লিয়াসের পরিবর্তন হয়, এগুলো তোমরা বই একটু ঘাটবা, বইয়ে পাবা। তো এখানে মেইন ফ্যাক্ট যেটা আমি যদি একটু আলোচনা করি, যেটা হচ্ছে একটা ভারী নিউক্লিয়াস থাকবে, ভারী নিউক্লিয়াস থাকে, বুঝছো? ভারী নিউক্লিয়াসকে একটা প্রোটন এসে বা নিউট্রন এসে আঘাত করবে, সরি প্রোটন না নিউট্রন এসে কি করে? আঘাত করবে। তো আঘাত করে কি হয় জানো? তো এখান থেকে অন্যান্য কিছু অন্য নিউক্লিয়াস, যেমন এটা যে নিউক্লিয়াস ছিল এখন অন্য নিউক্লিয়াস তৈরি হয়, কথা অন্যান্য নিউক্লিয়াসে তৈরি হয়, ঠিক আছে? এই যে এটা এসে যখন এটাকে আঘাত করবে, এখানে একটা রিঅ্যাকশন হয়, যে এসে যখন এটাকে আঘাত করে তখন অন্যান্য ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, এই ভারী নিউক্লিয়াসটা এরকম নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়। তো এই রকম রিঅ্যাকশনে কি দেখা যায় জানো? এরকম রিঅ্যাকশনে দেখা যায় এই যে এখানে পূর্বের মোট ভর, হ্যাঁ, বিক্রিয়ার পূর্বের ভর আর বিক্রিয়ার পরে ভর সংখ্যা না, ঠিক আছে? পরের ভর যদি কম্পেয়ার করা যায়, যে পূর্বের ভর আর পরের ভর, তোমাদের বই কিন্তু লেখা নাই যে ভর কিভাবে বের করা হয়, ইন্টারমিডিয়েটে এগুলো লেখা থাকে, ভর বের করা দিয়ে অঙ্ক ইন্টারমিডিয়েটে আসছে। তো পূর্বের ভর আর পরের ভরের মধ্যে দেখা যায় কি পূর্বের ভরটা বেশি, পরের ভর একটু কমে গেছে। বিষয়টা হচ্ছে কমে গেছে, ভর কমে কোথায় গেছে? তো এই যে এখানে তার মানে আমরা এখানে লিখতে পারি একটু ভর হারাই গেছে। এই হারানো ভর কোনটা বলতো? হারানো ভর কোনটা? তাহলে এই যে পূর্বেরটা থেকে পরেরটার পার্থক্যটা, পূর্বের ভর মাইনাস পরের ভর। তো আইনস্টাইন যে কথাটা বলে গেছে, এই হারানো ভরটাকে যদি আমরা m দিয়ে প্রকাশ করি, তাহলে আইনস্টাইন বলছে এই যে এই হারানো ভরটার সাথে তুমি যদি এখন c স্কয়ার করো, এই m এর সাথে যদি c স্কয়ার করো, তাহলে তুমি পাবে এনার্জি। এই যে এরকম নিউক্লিয়ার রিঅ্যাকশন হলে কিন্তু প্রচুর কিন্তু নিউক্লিয়ার এনার্জি পাওয়া যায়। কেন নিউক্লিয়ার এনার্জি পাওয়া যায়? কারণ এই যে ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, এই হচ্ছে গিয়ে তোমাদের E = mc², বুঝছো? এখানে c হচ্ছে কিন্তু আলোর বেগ হচ্ছে আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো তোমাকে খালি জানতে হবে কতটুকু ভর হারাই গেছে, সেই ভরটাকে c² করবা, তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো? শক্তি পেয়ে যাবা। তো এখানে আসলে কথাগুলো মানে যে অতৃপ্ত থেকে যাচ্ছে, মানে কথা বলতে বলতে পারতেছি না। যেমন তোমরা একটু জেনে রাখো, কয়েকটা এককটা একটু জেনে রাখো। এটা আমাদের এমসি, আমি তোমাদের জন্য প্রিমিয়াম ব্যাচের এমসিকিউ ওয়ান শটটা ওপেন করে দেবো, ঠিক আছে? ইউটিউবে দিয়ে দিব। খালি এটুকু জেনে রাখো যে যখন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করা হয়, তাই না, যে প্রোটন নিউট্রন এগুলোর ভর তুমি কিন্তু অনেক বড় বড় ভর লিখতে পারো না, তোমাকে জানতে হয় একটা ক্ষুদ্র একটা একক আছে, AMU, অ্যাটমিক মাস ইউনিট, 1 AMU, হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট। এটা ভর কত জানো? এটার ভর হচ্ছে 1.6 × 10⁻⁻27 কেজি। এই যে এই সূত্রে যে অঙ্কগুলা, এই সূত্রে ইন্টারমিডিয়েটের বই যদি ঘেটে দেখো কেউ কখনো,
সেকেন্ড পেপারের 9 নম্বর অধ্যায়, ওইখানে দেখবা যে এরকম যে তোমাদের অঙ্ক থাকে যে একটা প্রোটনের ভর, একটা নিউটনের ভর, হ্যাঁ এরকম ওই নিউক্লিয়াসের এটার ভর, এভাবে এএমই এককে দেওয়া থাকে। আর শক্তির একক তোমরা জানো জুল, এখানে আরেকটা একক পাওয়া যায় ইভি, ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট হচ্ছে 1.6 × 10⁻⁹ জুল, ঠিক আছে, ইভি এত জুল। তো এটা হচ্ছে মেইনলি ভর আর এটা হচ্ছে জুল। তো এইগুলো দিয়ে আসলে তোমাদের বইয়ের জন্য পর্যাপ্ত কোনো ম্যাথ নাই, তোমার টেস্ট পেপার দেখলে এখান থেকে কোনো ম্যাথ পাবে না। এমসিকিউ এর জন্য টুকটাক ইম্পর্টেন্ট, এজন্য এই দুইটা টাইপ লিখে দিলাম যে এক এমই বলতে আসলে এইটা বোঝায়। এখানে দশমিকের পর দেখবে আরো কিছু ডিজিট আছে, আমার মাথায় যতটুকু এখন ইনস্ট্যান্স ছিল সেটা লিখছি। এক ইলেকট্রোভোল্ট বলতে বোঝায় ইলেকট্রনের চার্জটাকে লিখবা, চার্জটাকে জাস্ট জুলে লিখবা, ঠিক আছে। ইলেকট্রোভোল্ট হচ্ছে আবার শক্তির একক। এগুলো আসলে তোমরা একটা বিখ্যাত লাইন, পরবর্তী ক্লাসে জানতে পারবে। সত্যি কথা, এগুলো নিয়ে তোমাদের আসলে বিস্তারিত অনেক কথাবার্তা পরবর্তী ক্লাসে জানতে পারবা। তো এটাই ছিল তোমাদের ওভারঅল কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট। আমি যদি আবার একটু আলোচনা করি, আমরা কাজ শিখছি, শক্তি শিখছি, তাই না? শক্তির মধ্যে গতি শক্তি, বিভব শক্তি, এই সকল সংক্রান্ত সমস্যা, স্প্রিং, এরপরে হচ্ছে যে ক্ষমতা, এরপরে কর্মদক্ষতা, এগুলোর ম্যাথমেটিক্যাল সমস্যা, এই দিয়ে তোমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়। আমি আবার বলে দিচ্ছি, আমাদের প্রিমিয়াম ব্যাচে যে এমসিকিউ ওয়ান শট ক্লাসটা আমি নিয়ে নিছি অলরেডি, সেটা তোমাদেরকে আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। তোমরা এমসিকিউ গুলো দেখে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। এক ক্লাসে পুরো চ্যাপ্টারের একটা রিভিশন হয়ে যাবে। তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।